আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। 111-এর অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের। ঈদের ছুটি শেষে আজ থেকে খুলল সরকারি অফিস। মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে আর একটি ভয়াল রাতের মুখোমুখি ইসরায়েলিরা। নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলের দেশি বিদেশি নাগরিকরা নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন। মার্কিন প্রেসিডেন্টের আলোচনার দাবি উড়িয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার, বললেন যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে চাইছে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 111-এর অন্যতম খলনায়ক, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের অন্যতম নেপথ্য নায়ক, ফেনী 3 আসনের সাবেক বিনা ভোটের এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। আজ দুপুরে তাকে পল্টন থানায় মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড চেয়েছে ডিবি। গতকাল রাতে রাজধানীর বাড়িধারা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বাড়িধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার 2 নম্বর লেনের 53 নম্বর বাড়ি থেকে সাবেক এই বিতর্কিত সেনা কর্মকর্তাকে আটক করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। বিপুল অর্থ নিয়ে গণভবনে মনোনয়ন নিশ্চিত করতে গিয়েছিলেন বলেও শোনা যায়। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় জাতীয় পার্টির টিকিট নিতে, পাশ করারও নিশ্চয়তা দেওয়া হয় গণভবন থেকে। পরামর্শ মতো সরাসরি তৎকালীন জাপা চেয়ারম্যান এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে দলের পদ ও মনোনয়নের টিকিট নিয়ে বাসায় ফেরেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন 1-11-র সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে সরকার। 133টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ওই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন বিষয়ে জারি করা 133টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে এই বিশেষ কমিটি। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা করা হবে এবং পরে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। সংসদের 30 কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আগামী 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী 2 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। কর্মসূচির প্রথম দিন 25 মার্চ বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতারা বক্তব্য রাখবেন। দ্বিতীয় দিন 26 মার্চ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের সর্বপর্যায়ে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান পালন করা হবে। সকালে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের 7 দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার সরকারি অফিস, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান খুলেছে। সকাল 9টায় শুরু হয়ে অফিস চলবে বিকেল 5টা পর্যন্ত। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে শুরু করেন অসংখ্য কর্মজীবী মানুষ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই ইতোমধ্যে ঢাকা এসেছেন। এজন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 21 মার্চ সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মার অন্যতম বড় উৎসব ঈদ উল ফিতর। এ উপলক্ষে 17 থেকে 23 মার্চ পর্যন্ত মোট 7 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ঈদ উপলক্ষে টানা 5 দিনের ছুটি ছিল সংবাদপত্রেও। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব 19 থেকে 23 মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে। সেই ছুটিও গতকাল সোমবার শেষ হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেলের দাম যখন তুঙ্গে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের টেক্সাসের পোর্ট আর্থারে ভ্যালেরো এনার্জি কর্পোরেশন পরিচালিত একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় সময় সোমবার বিকেলে ঘটা ওই বিস্ফোরণের শব্দ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের বাড়িঘর ও যানবাহন কেঁপে ওঠে। পশ্চিম পোর্ট আর্থারের বাসিন্দারা হঠাৎ করেই এই তীব্র বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা ও তার জেরে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা জারি করে, অর্থাৎ সবাইকে ঘরের ভেতর অবস্থান করতে বলা হয়। বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিকের কারণে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, পুরো এলাকায় পচা ডিমের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফার জাতীয় রাসায়নিকের উপস্থিতির ইঙ্গিত দেয়। অন্যরাও জানান বিস্ফোরণের ধাক্কায় তাদের বাড়ি ও গাড়ি কেঁপে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিফাইনারির একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণেই এই বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে কর্তৃপক্ষ সারা দিন এলাকার বাতাসের মান পর্যবেক্ষণ করেছে, কারণ ধোঁয়ার চাদরে পুরো আকাশ ঢেকে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং রিফাইনারিতে কর্মরত সব শ্রমিক নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে ভ্যালেরো এনার্জি কর্পোরেশন। পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে 90 মাইল পূর্বে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্র বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কেননা রিফাইনারিটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলোর একটি, যেখানে প্রতিদিন প্রায় 4,35,000 ব্যারেল গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয়। ভ্যালেরোর ওয়েবসাইট থেকে জানা গেছে বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে 800 জন কর্মী ছিলেন। স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, বিস্ফোরণের মাত্রা বিবেচনায় পুরো এলাকা খালি করার নির্দেশ দেওয়া উচিত ছিল। কেউ কেউ সামাজিক মাধ্যমে আশঙ্কা প্রকাশ করেছেন যে ক্ষতিকর রাসায়নিক বাতাসে ছড়িয়ে আরো দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এই ঘটনা আবারও শিল্প স্থাপনায় নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ আজ 25 দিনে গড়িয়েছে। তবে ইরানে হামলা করে উদ্দেশ্য হাসিলের পরিবর্তে উল্টো তেহরানের তীব্র পাল্টা হামলায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অবস্থা বেসামাল দেখে এরই মধ্যে যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প গতকাল সোমবার দাবি করেন, ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল। এ বিষয়ে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার পর সাংবাদিকদের কাছেও একই দাবি করেন। ফ্লোরিডার একটি বিমানবন্দরে গতকাল ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুপক্ষ প্রধান প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। রোববার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। ট্রাম্প বলেন, দেখা যাক আলোচনা কোন দিকে নিয়ে যায়। আমি বলবো, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে, এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি। ট্রাম্প আরো দাবি করেন, ইরান একটি চুক্তি করতে খুব আগ্রহী, আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে। ট্রাম্পের দাবি, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন। তবে ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে তার নাম উল্লেখ না করলেও ট্রাম্প বলেন, এই আলোচনায় ইরানের একজন শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা অন্তর্ভুক্ত ছিলেন। ট্রাম্প বলেন, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি। মোস্তফা বেঁচে আছেন কিনা তা নিশ্চিত নন। তিনি মোস্তফা খামেনির মৃত্যু কামনা করেন না বলেও মন্তব্য করেন। ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এসব দাবি উড়িয়ে দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা হয়নি ইরানের।
ট্রাম্পের এসব দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় একটি পোস্টে গালিবাফ লেখেন, ইরান আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি দিতে পারে। এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা দৃঢ়ভাবে তাদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে রয়েছেন। গালিবাফের পোস্টের আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বাগাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষ যখন জোর তৎপরতা চালাচ্ছে, ঠিক তখনই নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কিত ইসরায়েলের নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত ও দুর্ভেদ্য বলে দাবি করা হলেও সেটির দুর্বলতা প্রমাণ করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। গত রোববার রাতে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা আরাদ ও ডিমোনার মতো স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, ধ্বংস করে দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। যদিও অধিকাংশ ইসরায়েলি নাগরিক চলমান যুদ্ধকে সমর্থন জানাচ্ছেন, কারণ তারা ইরানকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখছেন। তবে একই সময়ে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে শত্রুর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে আগের মতো সফলতা দেখাতে না পারার বিষয়টি সামনে আসছে। এতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে দেশটির সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন। এদিকে ট্রাম্প যখন গতকাল দাবি করেছেন যুদ্ধ বন্ধে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে, ইরানি প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল, তখন ট্রাম্পের এসব দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করছে। এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তাদের মিত্ররা যেন যুদ্ধ থেকে বেঁচে পালাতে চাইছে, আর ইরান তাদের উপর চালানো মার্কিন ইসরায়েলি হামলার প্রতিশোধ ও স্থায়ী সমাধানে অটল। ঠিক এই সময়ে এসে ইসরায়েলিদের আতঙ্ক আরো অনেক গুণ বাড়িয়ে দিল চীন। দেশটি ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। চাইনিজ এম্বাসি ইন ইসরায়েল সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং নাগরিকদের দ্রুত সম্ভব সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ঘোষণার মাধ্যমে চীন যেন এই বার্তাই দিল, ইসরায়েলে আরো ভয়াবহ হামলার ঘটনা ঘটতে যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এজেন্সির বরাতে জানানো হয়েছে, বেইজিং সরকার ইতোমধ্যে নাগরিকদের সরিয়ে নিতে নতুন একটি উদ্ধার অভিযান আয়োজন করছে। এই প্রক্রিয়ায় মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা বর্ডার ক্রসিং ব্যবহার করা হবে। চীনা দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা, পরিধি এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি বাড়ছে। অনেক ক্ষেত্রে মানুষ সময় মতো আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে না পারায় হতাহতের ঘটনাও ঘটছে। এছাড়া ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, কোনো দেশের পক্ষ থেকে এ ধরনের সরাসরি সরিয়ে নেয়ার আহ্বান পরিস্থিতির গুরুতর অবনতির ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে চলমান সংঘাত এখন শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং বেসামরিক জনগণের নিরাপত্তাও বড় ঝুঁকির মুখে পড়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনের বক্তব্যে ইরানের খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলগাফারি বলেছেন, ইরান অত্যন্ত দক্ষতা ও শক্তির সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে বলে সতর্ক করেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও একটি ভয়াল রাত কাটল ইসরায়েলের নাগরিকদের। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা ধারাবাহিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশের বিভিন্ন এলাকায় বারবার সাইরেন বেজে ওঠে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সর্বশেষ একটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে জানা গেছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়িয়েছে। এর কিছুক্ষণ আগেই হামলাটি শনাক্ত করে সতর্কতা জারি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। এই সময় তেল আবিব সহ বিভিন্ন এলাকায় সাইরেন শোনা যায়। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও সতর্কতা জারি করা হয়। রাতভর হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত দেশের কেন্দ্র ও উত্তরাঞ্চল। জেরুজালেম, হাইফা, ওয়েস্টার্ন গালিলির মতো গুরুত্বপূর্ণ এলাকায় একাধিকবার সতর্ক সংকেত দেয়া হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত একটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আকাশে বিস্ফোরণের পর একাধিক ছোট বোমা ছড়িয়ে পড়ে, যা মাটিতে পড়ার পর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ঘটায়। বিশেষ করে বন্দরনগরী হাইফার আশপাশে ক্ষতির চিত্র দেখা গেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার সংঘাতকে আরো ভয়াবহ করে তুলতে পারে, কারণ এটি বিস্তৃত এলাকায় একাধিক ক্ষুদ্র বিস্ফোরণ ঘটায় এবং বেসামরিক মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করে। সামগ্রিকভাবে রাতভর এই হামলা প্রমাণ করছে যে সংঘাত এখনো থামার কোনো লক্ষণ নেই, বরং হামলার পরিধি ও কৌশল ক্রমেই জটিল হয়ে উঠছে, যা পুরো অঞ্চলকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে কিছুক্ষণ আগেও ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করার পর ইসরায়েল জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে সক্রিয় করা হয়েছে। এক বিবৃতিতে IDF জানায়, সর্বশেষ কয়েক মিনিটের মধ্যেই সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকা এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। এছাড়া হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরান থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলে বারবার এমন সতর্কবার্তা জারি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এখন নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কিত ইসরায়েলের নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত ও দুর্ভেদ্য বলে দাবি করা হলেও সেটির দুর্বলতা প্রমাণ করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। গত রোববার রাতে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা আরাদ ও ডিমোনার মতো স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, ধ্বংস করে দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। যদিও অধিকাংশ ইসরায়েলি নাগরিক চলমান যুদ্ধকে সমর্থন জানাচ্ছেন, কারণ তারা ইরানকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখছেন। তবে একই সময়ে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে শত্রুর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে আগের মতো সফলতা দেখাতে না পারার বিষয়টি সামনে আসছে। এতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে দেশটির সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।